জনগণের খাজনা ট্যাক্সের পয়সা সরকারি দল পায়, বিরোধী দল পায় না। তার মানে সবার আগে বাংলাদেশ না, সবার আগে হচ্ছে বিএনপি। তাহলে আওয়ামী লীগ আর আপনার মধ্যে কিসের পার্থক্য থাকলো? লুটপাট শুরু করছেন। হামে 600 শিশু মারা গেল, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। ঢাকার আদ্দিন হাসপাতালটা 6টা শিশু মারা গেছে, হসপিটালে তো অনেক কারণে লোক মারা যায়, যায় না? আপনি হাসপাতাল বন্ধ করে দিলেন। 600 শিশু যে মারা গেল, স্বাস্থ্যমন্ত্রীকে আপনি কি পদত্যাগ করবেন? অল্প মূল্যে আপনি সেটা বন্ধ করেছেন। ইসলামী ব্যাংক নিয়ে নৈরাজ্য শুরু করেছেন। রামেসা রায়পুরে এক পরিবারে 4টা লোককে জবাই করে খুন। নিষ্ঠুরতা, নৃশংসতা। সরকার 4 মাসে ব্যর্থ হয়েছেন, আপনারা আবার সেই ফ্যাসিবাদের পথে পা বাড়িয়েছেন। আসুন, ময়মনসিংহবাসী ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক আসবে। আজকেও পার্লামেন্টে বিরোধী নেতা বলেছেন, মালয়েশিয়া চীন সফর করে কি চুক্তি করেছেন সংসদকে জানান। আর সমস্ত সমস্যার সমাধান যদি সংসদে না করেন, 70% মানুষের এই আন্দোলন প্রয়োজনে আমরা আবার রাজপথে নিয়ে যেতে বাধ্য থাকব। ডাক যখন ডাক আসবে, ময়মনসিংহের এই সিংহ পুরুষেরা 11 দলের আন্দোলনকে এগিয়ে নিয়ে আমাদের সহস্র মানুষের জীবন, হাজার হাজার মানুষের রক্তাক্ত জোড়ায় অভ্যুত্থানের এই সনদকে, গণভোটের রায়কে আমরা বাস্তবায়ন করতে চাই। ওনারা বলে জুলাই সনদ মানবো, কিন্তু গণভোট মানবো তা বলে না। শুভঙ্করের ফাঁকি। গণভোট আর জুলাই সনদকে আলাদা করে ফেলেছে। আসুন, শুভঙ্করের ফাঁকি বাদ দিয়ে বলুন, প্রধানমন্ত্রী যে হাতে ভোট দিয়েছে, সেই হা ভোটের রায় মেনে গণভোটের রায়কে কার্যকর করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লোগানের ভিতরে আমার সালাম হারায় গেছে, আমি আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যের ডাকে সারা দেশে বিভাগীয় শহরে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তারই অংশ হিসেবে আজকে ময়মনসিংহ বিভাগীয় শহরে 11 দলীয় ঐক্যের উদ্যোগে এই ঐতিহ্যবাহী কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য, ময়মনসিংহ সাংগঠনিক অঞ্চলের পরিচালক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন, আজকের মঞ্চের সম্মানিত এবং আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, ইসলামী জনতার সকল আন্দোলন সংগ্রামের কিংবদন্তি, ইসলামী জনতার নয়নমণি, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক, মঞ্চ ভবিষ্ঠ অন্যতম বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমাদের জাগপার সহ সভাপতি, লেবার পার্টির চেয়ারম্যান সহ নেজামে ইসলাম পার্টির আমির, অন্যান্য শরিক দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ময়মনসিংহ এই ঐতিহ্যবাহী চত্বরের সমবেত আমার প্রিয় ময়মনসিংহবাসী, আমাদের নেতৃবৃন্দের বক্তব্যে এবং 11 দলের যে কর্মসূচিগুলো চলমান আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের এই মহাসমাবেশ কেন। এই মহাসমাবেশের প্রধান দাবি গণভোটের গণরায়কে কার্যকর করতে হবে। দ্বিতীয় বলেছি, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে প্রতিদিনে নিত্যদিনের জীবন প্রবাহে যে জনদুর্ভোগ, অশান্তি, জনক বিস্ফোরণ ধুমায়িত হচ্ছে, এই দুর্ভোগকে দূর করতে হবে। এখন ক্ষমতায় যারা আছেন বিএনপির, ওনারা তো সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টে একেবারে
বিরোধী দলে কারা আছে কি নেই দেখার দরকার নাই, ওনারা বলে আমরা সংখ্যাগরিষ্ঠ। পার্লামেন্টারি পলিটিক্সে তারা বলতে চান মেজরিটি রুলই হচ্ছে ডেমোক্রেসি, সংখ্যাগরিষ্ঠ আসন দিয়ে ওনারা দেশ চালাতে চান। ঠিক আছে, আপনারা নির্বাচিত হয়ে যেভাবেই হোক এসে গেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, ফলাফল ম্যানিপুলেশন করেছেন, বিএনপির অভ্যন্তরে লুকানো কিছু গুপ্ত উপদেষ্টা ছিল যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিরোধী দলের অনেক নেতাকে ইচ্ছা করে হারিয়ে দিয়েছে। তা না হলে 11 দল আমরা প্রায় 180-র মতো আসন পেতে যাচ্ছিলাম। ফলাফল ঘোষণা হচ্ছিল, কিছুক্ষণ পরে হঠাৎ সমস্ত মিডিয়াতে ফলাফল ঘোষণা বন্ধ হয়ে গেল। রহস্যজনকভাবে রেজাল্ট ম্যানিপুলেশন করে আমাদেরকে অর্থাৎ বিরোধী দলে ঠেলে দেয়া হলো। সরকারের একজন উপদেষ্টা তো পরবর্তীকালে স্বীকারই করেছেন যে বিরোধী দলকে অর্থাৎ জামাত ইসলামীকে মিন করে উনি বলেছেন যে আমরা এই দলকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি, অর্থাৎ প্রধান সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের মতো মেজরিটি আমরাই পেতে দেয়নি। ওনার সাথে আরো অনেকে, আমরা মানে কি, আমরা মানে উনি ছাড়া আরো লোক ছিল, আস্তে আস্তে বেরিয়ে আসবে, আমাদের বলা লাগবে না। ওই উপদেষ্টা যেমন বলেছেন নিজে চুরি যে করে তার মধ্যে একটা গিল্টি ফিলিংস, চোর চোর মনোভাব থাকে, গল্পে গল্পে কোনো না কোনো সময় একসময় বলে ফেলে। আমাদের আমির জামাত পার্লামেন্টের বিরোধী দলের নেতা উনি বলেছিলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং সাথে কারা জড়িত আমরা নাম বলবো না, যারা জড়িত তারা একসময় নিজেরাই বলে ফেলবে। ঠিকই এক ভদ্র মহিলা বলে ফেলছেন, কি পারছেন না, আরো আসে লোক ভিতরে, আমাদের বলা লাগবে না, উনি বলবেন আমি কলা খাইনি, নিজেই বলবে। আমরা সেই জন্য অপেক্ষা করছি। এখন কথা হলো, অনেক প্রশ্ন অনেক কষ্ট সত্ত্বেও আমরা এই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি একটা কারণে, 17 বছরে রাজনীতিতে সংঘাত, সহিংসতা, হানাহানি, জ্বালাও পোড়াও, হরতাল, ধর্মঘট, খুনাখুনি, রক্তাক্ত বিরোধী দলের উপরে সহিংসতার রাজনীতির কবর দিয়ে জুলাই আন্দোলনে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। আমরা যদি এই ফলাফল বয়কট করতাম, আরেকটি রক্তঝরা আন্দোলনের সূচনা আমরা করতে পারতাম। কিন্তু আমাদের নেতা, আজকের পার্লামেন্টের যিনি লিডার অব দি অপোজিশন, তিনি বলেছিলেন দেশের রাজনীতির স্থিতিশীলতার স্বার্থে মানুষের জীবনের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অনেক কষ্ট বুকে নিয়ে আমরা এই ফলাফলকে মেনে নিয়েছি। তার অর্থ এই নয় যে আপনাদের ইঞ্জিনিয়ারিং জোর করে আপনারা যে ভোট ছিনতাই করেছেন, ফলাফল ছিনতাই করেছেন, এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দিচ্ছি না। আপনারা ঠিকই ভোট চোর হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। আমি মূল কথায় আসি। গণভোট হয়ে গেল 12ই ফেব্রুয়ারি, মনে আছে তো? এখন কি মাস? জুন মাস চলে যাচ্ছে। মার্চ 12 তারিখে পার্লামেন্ট বসেছে, এপ্রিল, মে, জুন, 4 মাস চলে গেল। গণভোটের 70% মানুষ রায় দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার যে সমস্ত আইন কানুন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদী, অত্যাচারী, কর্তৃত্ববাদী, দুর্নীতিবাজ করে তুলত, সেই রাষ্ট্রীয় কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামোর জন্য ঐক্যমত্য কমিশনে আমরা নতুন সংবিধান সংস্কারের জন্য 9 মাস ঐক্যমত্য কমিশনে 72টা মিটিং আমরা করেছি। 84টি বিষয়ে রাষ্ট্র সংস্কারে আমরা একমত হয়েছি। তার মধ্যে প্রায় 42টি ছিল সাংবিধানিক সংস্কার, সবাই আমরা মেনে নিলাম। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল ফ্যাসিবাদ বিরোধী দল আমরা জুলাই সনদে স্বাক্ষর করলাম। এই জুলাই সনদে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দলীয়করণ মুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য এমন কিছু সাংবিধানিক সংস্কার আমরা করেছিলাম।
সেই সংস্কার প্রস্তাব যদি বাংলাদেশের সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে মানা হতো, সংবিধান সংস্কার করে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করা হতো, তাহলে এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে উঠত, এই 4 মাসে নির্বাচন হতো, যেই প্রধানমন্ত্রী হতো সে আর অন্তত হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে পারত না। এখন বিএনপি কেন গণভোটের রায় মানতে চায় না, এই কারণটা আপনাদেরকে বলব। অনেকে মনে করে যে পার্লামেন্টে সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীরা ঐক্যমত্য কমিশনের লাল বই দেখায়, বলে জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, শোনেন না? আর 11 দল বলে না, ওরা মানে না, গণভোটের রায় তোমাদের মানতে হবে। পাবলিককে ওরা শুভঙ্করের ফাঁকি দিয়ে বুঝাতে চায় যে দেখো, আমরা তো জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে চাই, কিন্তু 11 দলের নেতারা বলে যে না, মানতেছে না, এটা মানতে হবে। এই যে মানতে চাই আর মানতে হবে, এর মাঝখানে ফাঁকটা কোথায়, এটা বোঝা দরকার আছে কিনা বলেন। ফাঁকটা হলো যে 84টি বিষয়ের সংস্কার প্রস্তাবে বাংলাদেশের 33টি রাজনৈতিক দল একমত হয়েছিলাম, যার ভিত্তিতে 12 তারিখে একই দিনে জাতীয় নির্বাচন এবং জাতীয় সংসদে নির্বাচন আর গণভোট হয়েছে। ওই গণভোটের ব্যালটে আপনারা হা ভোট দিয়েছিলেন না? প্রধানমন্ত্রী হাতে ভোট দিতে বলেছিল, আইনমন্ত্রী বলেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল। গণভোটের ব্যালটে 4টে প্রশ্ন ছিল, দেখছিলেন তো, পড়েই তো ভোট দিচ্ছেন, হ্যাঁ বলেছেন। সেখানে ঐক্যমত্য কমিশনের যেসব রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো, ওই 4টা প্রশ্নের মধ্যে সবগুলো সাংবিধানিক প্রস্তাবের কথাগুলো সংক্ষেপে নিয়ে আসা হয়েছে। এই প্রস্তাবের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সাংবিধানিক ব্যাপারে ঐক্যমত্য কমিশনের ওই বইতে এবং বৈঠকে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে এগুলো আমরা মানি না। এবং সেই যে 10টা সাংবিধানিক পরিবর্তন, সেটা এমন যে ওইগুলো যদি মানা না হয় তো সেই সংবিধান সংস্কারের কোনো মূল্য হয় না, ওই যে লাউ সেই কদু থেকে যায়। এইগুলো ওনারা মানবেন না। সেইগুলো কোনটা? গণভোটের গণরায় কার্যকর হলে সেইগুলো মানতে ওনারা বাধ্য হবেন, কারণ ওনারা যে 10টা বিষয়ে দ্বিমত করে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, গণভোটের 4টি প্রশ্নে 5 কোটি মানুষ 70 ভাগ লোক ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে বাতিল করে দিয়েছে। সেগুলো কি? সেখানে বলা ছিল উচ্চ কক্ষ পার্লামেন্টে আপার হাউস লোয়ার হাউস হবে, উচ্চ কক্ষে 100 আসন পিআর পদ্ধতিতে সব দলের মধ্যে ভাগ হবে, অর্থাৎ প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সব ভাগ হবে। বিএনপি বলেছে না, তা হবে না, যারা যে কয়টা সিট পাবে তার ভিত্তিতেই উচ্চকক্ষের 100 আসন ভাগ হবে। 100 আসন যদি বিগত নির্বাচনে 11 দল যে ভোট পেয়েছে তা যদি ভোটের আনুপাতিক হারে ওই 100 আসন ভাগ হয়, তাহলে আমরা 11 দল প্রায় 40-42টা উচ্চকক্ষে আসন পাই। কথাটা বুঝেছেন? আর তারা আসনের ভিত্তিতে যদি ভাগ করে তাহলে আমরা বিরোধী দল পাবো প্রায় অর্ধেক, 20-21টা পাবো। তার অর্থ হচ্ছে ওনারা এখানেও ইঞ্জিনিয়ারিং করে সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, উচ্চকক্ষে ওনারা সংখ্যাগরিষ্ঠ হতে চান। যা ইচ্ছা তাই করে উচ্চকক্ষে যে পাওয়ার দেয়া হয়েছে, আন্তর্জাতিক চুক্তি, বিভিন্ন সংবিধান সংশোধনের সব আইন উচ্চকক্ষ ছাড়া পাস হবে না। ওখানে মেজরিটি হতে পারলে হাসিনার মতো কর্তৃত্ববাদী শাসন করা যাবে বলে ওনারা উচ্চকক্ষ পিআর পদ্ধতি মানেন না। ওনারা আর্টিকেল 70-তে যে সংশোধনী আমরা এনেছিলাম, সেখানেও একটা জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সংক্ষেপে বলি, ওনারা প্রধানমন্ত্রী হলে, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর কোনো পদে থাকতে পারবেন না। তিনি একদিকে সরকারের প্রধানমন্ত্রী, অন্যদিকে দলেরও প্রধান। ঐক্যমত্য কমিশনের সব দল আমরা বলেছি এই আইন সবাই মেনেছে। বিএনপি বলেছে না, ওনারা প্রধানমন্ত্রীও থাকবেন, দলেরও প্রধান থাকবেন, যাতে দলের উপরে কর্তৃত্ব চালিয়ে ভিন্ন মতের উপরে হাসিনার মতো দমন পীড়ন করে বিরোধী দলকে দমন করা যায়। এটা ওনারা মানেন না। ওনারা
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির ব্যাপারে যে ব্যাপারে আমরা একমাত্র তার একটা পদ্ধতিতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ওনারা সরকারের বাংলাদেশের প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতি, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সরকারি চাকরি, এই যে জুলাই আন্দোলনের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কোটা নয় মেধার ভিত্তিতে সব জায়গায় দিতে হবে বলে পিএসসিতে যেন দলীয় লোক ছাত্রলীগ বা কোনো দল না যায় সেজন্যই তো তারা আন্দোলন করেছিল। এই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। বাংলাদেশে বিদ্যমান ব্যবস্থায় পিএসসি, দুর্নীতি দমন কমিশন, সমস্ত সাংবিধানিক পদে নিয়োগের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা সংস্কারে বলেছিলাম প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার লাগাম টানতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। সরকারি দল, বিরোধী দল এবং মাঝখানে জুডিশিয়ারি অন্যান্য আরেকটি পক্ষ থেকে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটির মাধ্যমে এই সব সাংবিধানিক পদে নিয়োগ হবে। বিএনপি বলেছে আমরা এগুলো মানি না, এখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকতে হবে। তাহলে কি হলো? তাহলে তো আওয়ামী লীগ তো এই চেয়েছিল দলীয়করণ হবে, সব জায়গায় আমার লোক যাবে, বিদেশে টাকা পাচার হবে, লুটপাট হবে। জুলাই সনদ বাস্তবায়িত হলে বিএনপির এই লুটপাট করা, দলীয়করণ করার সুযোগ পাবে না বলে তারা এখন আর এই গণভোটের রায় মানতে চায় না। আমার প্রিয় ভাইরা, আমার কথাটা বুঝতে পেরেছেন? এখন একটা কথা বলে আমি বিদায় নিই। উনারা যে বলেন আমরা মেজরিটি আছি তাহলে আমাদের কথা চলবে না। আপনারা হয়তো 49-50 ভাগ ভোট পেয়েছেন, সেই ভোটটা দিয়েছে এক এলাকার লোকেরা, এমপি কে ভোট দিয়েছে নাকি বলেন? জনগণ রক্তাক্ত জুলাই সনদ বাস্তবায়ন করবেন আপনারা সেই ওয়াদা দিয়েছিলেন বলেই আপনাদের এলাকার লোকেরা বিএনপি কেও ভোট দিয়েছে, জামাতকে 11 দলকে ভোট দিয়েছে। কিন্তু আপনাদের এমপিরা জনগণের দেওয়া ভোট নিয়ে ক্ষমতায় যে জুলাই সনদের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন, এই জন্য জনগণ আপনাদেরকে ভোট দেয়নি। অর্থাৎ মানুষের ভোটকে আপনারা অন্যায় কাজে ব্যবহার করেছেন। এইটা যে পাওয়ার 49 ভাগ, এটা হচ্ছে ডেলিগেটেড পাওয়ার। এমপি কে ভোট দিয়েছে, সেই ভোট আপনি জনগণের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে কাজে লাগিয়েছেন। কিন্তু গণভোট যেটা হয়েছে 70 ভাগ, সেই গণভোটটা ডাইরেক্ট ভোটাররা হাতে ভোট দিয়েছে নাকি বলেন? কোন এমপি কে ভোট দেয় নাই, এটা ডেলিগেটেড পাওয়ার না, এরা ডাইরেক্ট একটা ভোটার সরাসরি ভোট দিয়ে বলেছে 84টি সংস্কারের পক্ষে আমরা হা বলে দিলাম, এটাই মানতে হবে। ফলে তারেক জিয়া যে হাতে ভোট দিয়েছে তার অর্থ হলো এই 84টা সংস্কার প্রস্তাবকে তারেক জিয়া মানতে রাজি হয়ে গেছে, ভোটের অর্থ হলো তাই। কথা বুঝে আসছে? ফলে আপনার ওই 50 ভাগ ভোট ডেলিগেটেড পাওয়ার হচ্ছে জনগণের ডাইরেক্ট ভোট, হচ্ছে গণভোট, হচ্ছে 70 ভাগ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। ফলে সংখ্যাগরিষ্ঠের এই গণভোটের রায় আপনাকে মানতে হবে। আপনাদের এই সংবিধানের যুক্তি এখানে খাটে না, সংবিধান আমরা সব জানি। ফলে আমরা মনে করি ময়মনসিংহবাসী 11 দল আজকে যে ডাক দিয়ে যাচ্ছে গণভোটের রায় কার্যকর করে এই সব সাংবিধানিক পরিবর্তন না হলে যে শাসনের দেশ চলছে, নির্বাচনের পরে সংসদ হওয়ার আগেই দলীয়করণ করে আপনি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সব দলীয় আপনি নিয়োগ করে দিলেন, ঠিক কিনা? আপনারা বলেন সবার আগে বাংলাদেশ, এখন দেখি সবার আগে বিএনপি। সব কয়টা জায়গায় বিএনপির জেলা পরিষদে দিলেন, সিটি কর্পোরেশন একটা লোক কি অন্য দলের পাইছিলেন না? এই জন্য আমি বলি এই স্লোগান বাদ দিয়ে বলেন সবার আগে বিএনপি। এই যে ময়মনসিংহ এলাকায় বিরোধী দলের যত এমপি আছে আমি খবর নিলাম, 80 লাখ 85 লাখ করে করে কাবিটা এটা সেটা দিয়ে বরাদ্দ দিচ্ছেন, বিশেষ বরাদ্দ। 11 দলের এমপিদেরকে সেটা দিচ্ছে না। তার অর্থ কি? জনগণের খাজনা ট্যাক্সের পয়সা সরকারি দল পায়, বিরোধী দল পায় না। তার মানে সবার আগে বাংলাদেশ না, সবার আগে হচ্ছে বিএনপি। তাহলে আওয়ামী লীগ আর আপনার মধ্যে কিসের পার্থক্য থাকলো? লুটপাট শুরু করছেন। হামে 600 শিশু মারা গেল, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। ঢাকার 8 দিন হাসপাতালটা 6টা শিশু মারা গেছে। হসপিটালে তো অনেক কারণে লোক মারা যায় না? আপনি হাসপাতাল বন্ধ করে দিলেন। 600 শিশু যে মারা গেল, স্বাস্থ্যমন্ত্রীকে আপনি কি পদত্যাগ করবেন? অল্প মূল্যে আপনি সেটা বন্ধ করেছেন। ইসলামী ব্যাংক নিয়ে নৈরাজ্য শুরু করেছেন। রামেসা
রায়পুরে এক পরিবারে 4টা লোককে জবাই করে খুন, নিষ্ঠুরতা, নৃশংসতা। সরকার 4 মাসে ব্যর্থ হয়েছেন, আপনারা আবার সেই ফ্যাসিবাদের পথে পা বাড়িয়েছেন। আসুন ময়মনসিংহবাসী, ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক আসবে। আজকেও পার্লামেন্টে বিরোধী নেতা বলেছেন মালয়েশিয়া চীন সফর করে কি চুক্তি করেছেন সংসদকে জানান। আর সমস্ত সমস্যার সমাধান যদি সংসদে না করেন, 70% মানুষের এই আন্দোলন প্রয়োজনে আমরা আবার রাজপথে নিয়ে যেতে বাধ্য থাকব। যখন ডাক আসবে, ময়মনসিংহের এই সিংহ পুরুষেরা 11 দলের আন্দোলনকে এগিয়ে নিয়ে আমাদের সহস্র মানুষের জীবন, হাজার হাজার মানুষের রক্তাক্ত জোড়ায় অভ্যুত্থানের এই সনদকে, গণভোটের রায়কে আমরা বাস্তবায়ন করতে চাই। ওনারা বলে জুলাই সনদ মানবো, কিন্তু গণভোট মানবো তা বলে না। শুভঙ্করের ফাঁকি, গণভোট আর জুলাই সনদকে আলাদা করে ফেলেছে। আসুন শুভঙ্করের ফাঁকি বাদ দিয়ে বলুন, প্রধানমন্ত্রী যে হাতে ভোট দিয়েছে সেই হা ভোটের রায় মেনে গণভোটের রায়কে কার্যকর করুন। আপনারা অনেক দুপুরের প্রচন্ড রোদ দিয়ে অপেক্ষা করে কষ্ট করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের সংগ্রামী সিংহ পুরুষদেরকে শুকরিয়া মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।